তো অবশেষে রয়্যাল এনফিল্ড হিমালয়ান 450-র জন্য ক্রসফোক হুইলস ওপেন করেছিল এবং আমি একদম সময় নষ্ট না করে একদিন একটু সময় নষ্ট হয়েছে, তারপরে দিনই বুক করেছিলাম। তো প্রোডাক্ট আস্তে আস্তে প্রায় 1 মাস লেগে গেছে। তো আজকে খুব এক্সাইটেড, মানে বিশাল চিন্তা থেকে মুক্ত হলাম যে পাংচার হলে যে কি অবস্থা হয় সেটা আমরা জানি, আর টিউব সেট আপের সঙ্গে পাংচার হওয়ার যে কি জ্বালা প্রত্যেকে জানে মোটামুটি। তো ওয়েলকাম টু মাই চ্যানেল, তোমাদের সবাইকে স্বাগত। আজকে এই ক্রসফোক হুইলের ব্লগটা তোমাদের সামনে আনতে চলেছি। আজকে যাব কান্ট্রি মোটরসে, ওখানে আমি ওয়ার্কশপেই সেট করব, দেখি কি ওরা সেট ঠিকঠাক করতে পারে কি না। আশা করি ওরাই পারবে ঠিকঠাক সেট করতে। আর কি হচ্ছে সেখানকারও আমি ব্লগ করার ইচ্ছা আছে, তো যদি পারমিশন পাই ব্লগে দেখাবো কিভাবে সেট হচ্ছে। তো ক্রসফোক হুইলস ব্যাপারটা কি তোমাদেরকে আমি একটা ভিডিওর দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কি ডিফারেন্স থাকে ক্রসফোক হুইলস আর এমনি নর্মাল স্পোক হুইলসের মধ্যে। তো এই হচ্ছে আমাদের নর্মাল সেট আপ, মানে স্পোক হুইল, যেটার মাঝখানে স্পোকগুলো থাকে। আর এই সব স্পোকের জায়গা দিয়ে যদি আমরা টিউব না ইউজ করি, এই সব জায়গা থেকে কিন্তু হাওয়া বেরিয়ে যাবে। অনেকেই করছে কি এই জায়গাটাকে পুরো একটা মেটেরিয়াল দিয়ে সিল করে দিচ্ছে। তো সেই সিল করে দেওয়ার ফলে কিন্তু আমরা টিউবটা ছাড়াও টায়ার ইউজ করতে পারি, সেক্ষেত্রে কিন্তু অনেকটাই কাজ করে। কিন্তু একটা জিনিস কি হয়, আমাদের যখন অফরোডিং জায়গাতে, কিছু জায়গাতে অফরোডিং থাকতেই পারে, এইখানে যখনই আমরা ইম্প্যাক্ট হয় না, এই স্পোকের মাথাগুলো কিন্তু উপর ভিতর দিকে এরকমভাবে হিট করে, তখন কিন্তু ওই যে আমাদের কনভার্সনটা করা হয় যে রাবার জিনিসটা থাকে, সেটা কিন্তু আস্তে আস্তে ছেড়ে যেতে থাকে। এবং সেই জন্য এটা কিন্তু পুরোপুরি 100% রিলায়েবল না। আর ক্রসফোক হুইলসের ক্ষেত্রে কিন্তু আমাদের সেই জিনিসটা করতে হয় না। দেখো এই যে সাইড দিয়ে দেখছো স্পোকগুলো, এই সাইড দিয়ে থাকে, এই মাঝের পোর্শনটা কিন্তু কোনো রকমভাবে কোনো হাওয়া পাসের জায়গা থাকে না। আর একটা জিনিস দেখো, টায়ারটা এমন জায়গা থেকে ওটাকে ব্লক করে দিচ্ছে যে স্পোকটা পুরো বাইরের দিকে। KTM 390 অ্যাডভেঞ্চার নতুনভাবে লঞ্চ হয়েছে, সেইখানে কিন্তু সেট আপটা ওরাও কিন্তু টিউবলেস সেট আপ দিচ্ছে। ওরা কিন্তু ওই আমাদের যেভাবে আমরা এমনি নর্মালি টিউবলেস কনভার্সন করি সেরকম টাইপেরই দিচ্ছে, এবং মানে প্রত্যেক বছর কিন্তু ওই সেট আপটাকে চেক করাতে হবে যে কোনো জায়গায় ওই মেটেরিয়ালটা খুলে যাচ্ছে কি না যাচ্ছে। আর এই যে অনেকে টিউবলেস কনভার্সন করে, তার কিন্তু খরচা দুটো চাকাতে প্রায় 10 থেকে 12 হাজার টাকার মানে মিনিমাম বোধহয় পড়ে। আর তার সঙ্গে কিন্তু একটা টেনশনও থেকে যাচ্ছে। তো ক্রসফোক হুইলসে টেনশন থাকছে কি না সেটা তোমরা আমার ব্লগেই জানতে পারবে। তো আশা করি মোটামুটি বুঝতে পেরেছো, তোমাদের বোঝাতে পেরেছি ক্রসফোক হুইলস আর এমনি স্পোক হুইলের মধ্যে কি ডিফারেন্স। আর ক্রসফোক হুইলসের ক্ষেত্রে বলবো, সারা ওয়ার্ল্ডে 2-3টে মালয়েশিয়ার কোম্পানি হয়তো তৈরি করে ওরা, আর যেহেতু ওদের পেটেন্ট নিয়ে আসে সবাই কিন্তু করতে পারে না। যেমন BMW, যে তারপরে ট্রায়াম্প, মানে হাই এন্ড বাইক যেগুলো আছে তাদের যারা ক্রসফোক হুইল দেয় ওই কোম্পানি থেকেই আসে। আর শুনলে আশ্চর্য হয়ে যাবে, মোটামুটি BMW ট্রায়াম্পের মনে হয় 80 থেকে 1,20,000 টাকা রিমের দাম পড়ে জোড়া, আর সেখানে আমাদের রয়্যাল এনফিল্ড দিয়েছে 12,400 টাকাতে। কিন্তু এখানে একটা কোশ্চেন আছে, এত কম দামে জিনিসটা কতটা কি ঠিকঠাক হবে সেটা একটা ব্যাপার। তো সবই তোমরা জানতে পারবে। তো আজকে যাই, গিয়ে ক্রসফোক হুইলটা লাগাই, কোনো ইস্যু আসছে কি না সব কিছু তোমাদের সঙ্গে ডিটেলসে আমি জানিয়ে দেবো। তো চলো আগে ইনস্টলটা করি। তো এই রিম আমাদের আজকে চেঞ্জ হবে, লাস্ট দেখে নিই। এখন এই রিমকে বয়ে নিয়ে আসতে হবে, আজকে ওয়াশিংয়ে করে নেবো। টপ বক্স আজকে নিচ্ছি না, কারণ জিনিসগুলো নিয়ে আসতে হবে। তো এসে গেছি কান্ট্রি মোটর ওয়ার্কশপ, এখনও শোরুম থেকে আসছে প্রোডাক্টটা। ফিরোজকে ফোন করেছিলাম, তো আসলে তোমাদের সব দেখাচ্ছি প্রসেস কীভাবে কী হচ্ছে। আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি MRF-এর টায়ারের দোকানে। আর ভিতরে ব্লগ করা যাবে না, চাকা খুলছে, তো চাকা খোলাটা দেখানোর কিছু নেই, জাস্ট সেট করাটা দেখানোর ব্যাপার আছে। হেঁটে হেঁটে যাওয়ার কারণ হচ্ছে পকেটে 2 20 টাকার নোট আছে ছেঁড়া, আর কোনো ক্যাশ নেই। এই অনলাইনের যুগে পকেটে ক্যাশ রাখা খুব দরকার দেখছি এখন।
আমরা চলে এসেছি এখন এই যে টাটা মোটরসের উল্টো দিকে MRF এর টায়ার সার্ভিস সেন্টার। এখান থেকেই পুরো টায়ারটা সেট হবে। এই চলে এসছে আমাদের খাজানা। বল দেখি কি আছে। 5 কেজি গোল্ড পেয়ে দেবো নাকি? যা সেম সেম, এটা কিছু নেই। এটা হচ্ছে পিছনের হুইলটা। ওয়াও, না শাইনিংটা আছে। আমাকে অনেকে বলছে যে শাইনিং নেই, ভালোই শাইনিং আছে। রাশিটা খোল। এই হচ্ছে ফ্রন্ট হুইল। 10 কেজি সোনা, সোনাটা তো মেন। এদিক থেকে নেই। এই হচ্ছে পিছনের চাকা। এগুলো অ্যালাইনমেন্টের কোনো ব্যাপার নেই ফিরোজ। ওয়াও, ভারী আছে। এই সব চেন ইয়েটাও এসছে, ব্রেক প্যাডটা। আচ্ছা, পুরোনো ব্রেক প্যাডটাকে লাগিয়ে নেবো নাকি? না ওটা সে না থাক, ওইটা যখন হ্যাঁ খোলাখুলি করার দরকার নেই। চলো, দুটো হয়ে গেল। এবার নেক্সট হচ্ছে যখন ইনস্টলেশন হবে তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে হচ্ছে। শান্তি, চরম শান্তি। আর পুরোনোটাকে একবার দেখে নি, এটা তো বাড়িতে থেকে যাবে। চাকা, সামনের চাকাটা একটু চওড়া হবে দেখতে, পিছনের চাকাও চওড়া হবে একটু দেখতে, অনেকটাই চওড়া হবে। চাকা চওড়া হওয়ার কারণ হচ্ছে এই যে এই পার্টটা যে ভিতর দিকে ঢুকে আছে, এই জিনিসটা বাইরের দিকে চলে আসবে, মানে চাকাটা আরও চওড়া লাগবে। চলো এবার নেক্সট ইনস্টলেশন হওয়াটা তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে পুরনোটা আর এই হচ্ছে নতুন। কালার একটু পুরনোটাই একটু শাইন বেশি। ও ঠিক আছে, সিরামিক কোটিং মেরে দেবো। দুর্দান্ত সেট হয়েছে। মেশিনে করার এই একটা ফায়দা। এখানে একটা দাগ ভাইরা দেখালো, কিছু করার নেই, হালকা একটা দাগ আছে। এমনি খালি চোখে দেখা খুব চাপের ব্যাপার। কোথায় যেন দেখলাম, ও ছেড়ে দাও, টেনশন থেকে মুক্ত। চলো, এই সব সেট হয়ে গেছে। এবার টোটো করে যাচ্ছি আবার ওয়ার্কশপে। আজকে হ্যাপা, সেই 11:30টায় এসছি। এখন কটা বাজে? আদৌ এখন 4:15। মানে এখানে আসলে আমার সন্ধ্যের আগে ছাড়ে না, আমি দেখেছি। তো চাকা তো সেট ঠিকঠাক হয়নি, দেখেই বোঝা যাচ্ছে। দেখো এইদিকে কিরকম ডান দিকে চেপে আছে, মাঠ ফ্ল্যাবের সঙ্গে কেমন চাকাটা ঠেকে আছে। আর একটা জিনিস, যে সেটিংটা ঠিক হয়নি তার প্রমাণ হচ্ছে যখনই আমি চালাচ্ছি, ব্রেক মারলেই যাচ্ছে তাই ভাবে সাউন্ড হচ্ছে, মানে খুবই বাজে টাইপের নয়েজ আসছে। তো লাস্ট আপডেট যেটা হলো কান্ট্রি মোটরসে, তো যার কোনো প্রশ্নই নেই, ওখান থেকেই গন্ডগোল করেছে ওরা সেট করতে। আমার বাড়ির কাছে চিতপুরে জয়শঙ্কর সার্ভিস সেন্টার, ওখানে দেখালাম এবং ওরা সত্যিই মানে খুব, আমি কয়েকটা APS এর ইস্যুটা নিয়ে একদম পুরো প্রবলেম সলভ করে দিয়েছে। তো ওদের সঙ্গে কথা বললাম, তো বললো যে 1 সপ্তাহের জন্য গাড়িটা রাখতে হবে। ওরা পুরো একদম ওদের হেড যে ইঞ্জিনিয়ার ইস্টার্ন জোনে আছে, সে আসবেন, উনি দেখে ব্যাপারটা যদি ডিসপিউট থাকে রিমের, তাহলে চেঞ্জ হবে, নাহলে ওরা সেট করে দেবে। এই হচ্ছে গল্প। এখন 1 সপ্তাহ বাইক ছাড়া থাকতে হবে। আর নেক্সট কি হচ্ছে, ফাইনালি ঠিকঠাক হচ্ছে কিনা না চেঞ্জ হচ্ছে, আমি তোমাদেরকে পরে জানাচ্ছি। তো 7 দিন বলেছিল, তো 7 দিন লাগেনি, 4 দিনের মাথায় ওরা ঠিক, 4 দিন না 3 দিনের মাথায় ঠিক করে দিয়েছিল। তো আমার সময় হয়নি বলে আনতে যেতে পারিনি। এই এখন সেট আপ একদম ক্লিন, দুদিকে সমান আছে, আর কোনো শব্দ সামনে পিছনে কোনো ব্রেকিংয়ে শব্দ পাওয়া যাচ্ছে না। আর এদিকে সবই ঠিকই আছে।
একদম ক্লিন সেট আপ হয়েছে। আসলে ওরাই সেট করতে ভুল করেছিল, কান্ট্রি মোটরসে বোধহয়। চলো কি হয়েছিল আমি তোমাদেরকে ডিটেলসে বলছি। তোমরা তো দেখলেই যে পুরো সেট আপ ঠিকঠাক হয়েছে। মেন যেটা প্রবলেম হয়েছিল, যেটা ওরা ঠিক বলছে না খুলে, ও রাবার যে স্পেশারটা থাকে সামনের চাকাতে, ওই রকমই কিছু একটা ওরা লাগাতে ভুলে গেছিলো। তো ওরা ঠিকঠাক সেট করেছে, এখন দুর্দান্ত চলছে, কোনো রকম সাউন্ড নেই, মানে ব্রেকিং এরিয়াতে। পাংচারও একটা হয়েছিল, তো পাংচারে দেখবে একটা শর্টস দেওয়া আছে, তোমরা দেখতে পারো, খুব ইজিলি পাংচার রিপেয়ার করা যায়। আর ব্লগটা আমার মানে প্রথম থেকে শুরু করে মোটামুটি 1 মাসের ওপর লেগে গেল। আমি চাইছিলাম যে একদম পুরো সেট হবে, পুরো কোনো ইস্যু থাকলে পুরো ইস্যুগুলোকে তোমাদের সামনে তুলে ধরার জন্য, ওই জন্য আমি একটু ডিলে করলাম। আর যারা তোমরা ইনস্টল করবে ক্রসবক্স হুইলস, কতগুলো জিনিস অবশ্যই দেখে নেবে, যে ব্রেকিংয়ে আওয়াজ হচ্ছে কিনা, হ্যান্ডেল ছেড়ে দিলে কোনো দিকে টান দিচ্ছে কিনা, এইগুলো কিন্তু দেখে নেবে। আরেকটা জিনিস খুব অবশ্যই দেখবে, প্রত্যেকটা স্পোককে হাত দিয়ে নাড়িয়ে নাড়িয়ে দেখবে নড়ছে কি না নড়ছে, ঠিক আছে? এইটা কিন্তু আমার দুটো স্পোকে, সামনে একটা পিছনে একটা, দুটো স্পোক এরকম লুজ ছিল, তো ওরা টাইট করে দিয়েছে। তো টাইট করার ইয়েটা আমি মাঝে মাঝে চেক করব এবং চেক করিও। তো যদি টাইট লুজ হয় কীভাবে সেটাকে টাইট দিতে হয় তার ব্লগও অবশ্যই তোমাদেরকে আমি অবশ্যই শেয়ার করব। তো এই ছিল ব্লগে। ভিডিওটা যদি কোনোভাবে ভালো লাগে অবশ্যই কী করতে হবে তোমরা জানো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আর কমেন্ট করো, যে আর কিছু তোমাদের যদি কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট করতে পারো। চলো নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা, বাই বাই।